ওকে, স্টার্টেড। দেখো, তো রুলগুলো আমরা সব পড়ে ফেলেছি, তাই না? রাইট ফর্ম অফ ভার্বের যে শীটটা দিয়েছিলাম সেখান থেকে পড়ে ফেলছো, তাই কি না? আচ্ছা, তাহলে এখন আমরা দেখি, একটু এক্সপ্লানেশন দিতে চাই। Read the text and fill the gaps with the correct form of verbs as per subject and context. এটা দিনাজপুর বোর্ডে আসছিল, অ্যাকচুয়ালি বোর্ডের একটা কোশ্চেন, ক্লাস 8 এর না, অন্য একটা ক্লাসের। ওকে। In the last autumn vacation I dash sufficient time. তাহলে কি হবে এখানে? যেহেতু কেমনে, যেহেতু বুঝলা গট হবে, কারণ এখানে কি ছিল, লাস্ট ছিল, তার মানে অতীতের একটা কথা বলতে, সো দ্য আনসার উইল বি গট। ওকে। সো আই ড্যাশ মাই মাইন্ড টু মেক আ জার্নি, তাহলে এখানে কি হবে, মেক এর পাস্ট ফর্ম হবে আই মেড আপ মাই মাইন্ড, কারণ পাস্ট নিয়ে যেহেতু কথা বলতেছে, তাহলে আমি মেড আপ মাই মাইন্ড এর অর্থ হচ্ছে মনস্থির করেছিলাম, আমি ইচ্ছা করেছিলাম, আমি ইচ্ছা করেছিলাম টু মেক আ জার্নি, একটা জার্নি করতে, বাই ট্রেন ফ্রম ঢাকা টু চিটাগং। ঠিক আছে। আই ড্যাশড স্টেশন, I dash the station about, I reach, এখানে আছেন, I reach the station about half an hour before the departure of the train, তাহলে কি হবে, I reached। ঠিক আছে, I reached, এটা পাস্ট ফর্মে হবে। I reached the station about half an hour before, half an hour মানে হচ্ছে আধা ঘন্টা আগে, departure of the train মানে ট্রেনটা ছাড়ার, তাই কি না, যাত্রা শুরু হওয়ার আগেই। ইট ড্যাশ বি দেন আ ভেরি বিজি টাইম, তাহলে এখানে কি হবে, বি ভার্ব হিসেবে এখানে হবে ওয়াজ, তাই কি না? ইট ওয়াজ দেন আ ভেরি বিজি টাইম, তখন এটা খুব একটা ব্যস্ত সময় ছিল। রিক্সা, মোটর কার্স অ্যান্ড আদার ভেহিকলস ড্যাশ টু দ্য স্টেশন উইথ প্যাসেঞ্জার, তাহলে কেম, মানে আসতে, দেখো কেম না, অ্যাকচুয়ালি এসেছিল না, আসতেছিল, যখন বিজি একটা সিচুয়েশন বুঝেছে, তার মানে তুমি একটু ইমাজিন করো যে ওই মুহূর্তে ওই জায়গায় অনেকগুলো মোটর কার যাওয়া আসা করতেছিল, অনেক বেশি হর্ন বাজাচ্ছিল, কুলিরা ছোটাছুটি করতেছিল, এরকম একটা ব্যাপার। তো ওই মুহূর্তে এটাকে তোমাকে পাস্ট কন্টিনিউয়াসে লিখতে হবে, ওই মুহূর্তে ওই কাজটা হচ্ছিল, এরকম সেন্স আসতেছে না? তাহলে রিক্সা, মোটর কার্স এন্ড আদার ভেহিকলস ড্যাশ কাম, তাহলে কি হবে, ওয়ার কেন হবে, ওয়ার কামিং, কারণ ওয়ার হচ্ছে ওইখানে দেখো ভেহিকলস আছে, প্লুরাল ফর্ম, দ্যাটস ওয়াই দেয়ার উইল বি ওয়ার কামিং। ওয়ার কামিং টু দ্য স্টেশন উইথ প্যাসেঞ্জার, প্যাসেঞ্জারের সাথে। কুলিস ড্যাশ, কুলিস, তাহলে এখানে কি হবে, র্যান হবে না, এটাও তোমাকে ওই যে কুলিরা ছোটাছুটি করতেছিল এরকম সেন্স, তাহলে কি হবে, ওয়ার রানিং। কুলিস ওয়ার রানিং বিহাইন্ড দ্যাম, এবং কুলিরা তাদের পিছনে পিছনে ছুটতেছিল, প্যাসেঞ্জারের পিছনেই তো কুলিরা দিবে, ম্যাডাম আমাকে বোঝাটা দেন, আমি একটু নিয়ে যাই, এরকম কিনা? আচ্ছা। এরপর দেখো, দেয়ার ড্যাশ শাউটস এন্ড রাশ অফ দ্য প্যাসেঞ্জার এন্ড দ্য কুলিস, দেয়ার দেয়ার ওয়ার শাউটস এন্ড রাশ। শাউটস মানে কি, চিল্লাহাল্লা, আমরা জানি দেয়ার এর পরে যে ভার্বটা বসে সেটা তার পরের অবজেক্ট অনুযায়ী বসে, তো এখানে অবজেক্ট কি, শাউটস না, চিল্লাহাল্লা, তাহলে এখানে হবে দেয়ার ওয়ার শাউটস এন্ড রাশ। আরেকটা জিনিস দেখো, দেয়ার আর শাউটস এন্ড রাশ অফ প্যাসেঞ্জার এন্ড দ্য কুলিস, এখানে প্যাসেঞ্জার্স আছে, কুলিস আছে, দুইটা আলাদা আলাদা অ্যাট্রিবিউটস না, তাহলে কি তখন এখানে প্লুরাল হয়ে যাচ্ছে না, এই জন্য এখানে কি বসবে, ওয়্যার বসবে। আফটার সামথিং হিয়ারিং আ হুইসেল, আফটার সাম টাইম হিয়ারিং আ হুইসেল, কিছুক্ষণ পর একটা বাঁশি শোনা গেল, ভঁ করে প্যাপু দেয় না একটা, এই যখন ধরো রেল লাইনের মধ্যে গিয়ে যখন আসে, ট্রেন আসার কিছুক্ষণ আগে কিন্তু একটা অ্যালার্ম দেয়, দিয়ে বলে যে হচ্ছে আপনারা রেডি হন, এতক্ষণ আসতেছে, কোথা থেকে কোথায় গামী, সান্তাহারগামী ট্রেনটি, এরকম কিছু কথা বলে। আবার ওই একটু অড শোনায়, কারণ সাউন্ডটা একদম আবার ক্লিয়ার না, ওখানকার মাইকটা অন্যরকম একটু। ডু ইউ হ্যাভ এনি এক্সপেরিয়েন্স, ট্রেন ভ্রমণ করো নাই? আচ্ছা। After some time hearing a whistle, the passenger dash in a queue before, এটা কি হবে, কিউ, এটা হবে প্রনাউন্সিয়েশন বলে, কিউ মানে কি, সারি, লাইনে, বিফোর দ্য টিকিট কাউন্টার। এই যে বাঁশিটা শোনার পর প্যাসেঞ্জাররা কি করলো, দাঁড়িয়ে পড়লো, কোথায়, দাঁড়িয়ে পড়লো, তাহলে এখানে কি হবে, স্টুড, দ্য প্যাসেঞ্জার স্টুড, বিকজ স্ট্যান্ড এর পাস্ট ফর্ম হচ্ছে স্টুড, স্টুড ইন আ কিউ, দাঁড়িয়ে ছিল একটা কিউ এর মধ্যে। ঠিক আছে। আই অলসো স্টুড, এখানেও কি হবে, তাহলে এও কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল, তাহলে আই অলসো স্টুড ইন দা লাইন এন্ড বাইটা হয়ে যাবে বট। ঠিক আছে, তাহলে বাইয়ের পাস্ট ফর্ম হয়ে যাবে বট। তাহলে দেখো, আমরা এখান থেকে দেখো একটা অ্যাজাম্পশন নিতেই পারি যে একটা রাইট ফর্ম অফ ভার্বের কোশ্চেন সলভ করার সময় সর্বপ্রথম আমি একটু দেখে আগে ধারণা নিতে হবে এটা কোন টেন্সে লেখা আছে। তুমি দেখো এখানে কিন্তু ঘটনাটা বোঝাচ্ছিল অতীতের, এমন কোনোখানে আছে যে প্রেজেন্টের কোনো টেন্স বসছে এখানে, পুরোটাই কিন্তু পাস্টেই লেখা হইলো, তাই কি না? এখান থেকে একটু বুঝতেও হবে যে যদি দেখি যে হচ্ছে পাস্ট নিয়ে কনটেক্সট, তাহলে আমার ভাবগুলাকে ওই দিকে ফর্ম করতে হবে, আমার টার্গেটটা থাকবে ওই দিকে করানো। ঠিক আছে। তারপরে আমাকে একটু ভাবতে হবে যে কন্টিনিউয়াস হচ্ছে নাকি ইনডেফিনিট হচ্ছে নাকি পারফেক্ট হচ্ছে। ঠিক আছে। এরপরে দেখো আরেকটা,
এটা একটু বোঝার চেষ্টা করি এখন। বলছে most of the people who appear most often and most gloriously in the page of history dash great conquerors and general are soldier, whereas the people who really help civilization forward are often never mentioned at all. আমি জাস্ট ব্র্যাকেটের ভিতর যেটা আছে ওই ভার্বটাকে ওভাবে ধরে আমি জাস্ট মিনিংটা বোঝার একটু চেষ্টা করলাম, যে এখানে বলছে ইতিহাসের পাতায় যে সকল যারা হচ্ছে বিশ্বটাকে জোড়া লাগাইছিল এরকম বলছে। কনকোরার্স মানে হচ্ছে যারা জোড়া লাগাইছে। ইউ মাইট বি ওয়াস্ট লাইক হলিউড মুভির মধ্যে কনকোরার শব্দটা শুনে নি কখনো? কনকোরার্স, ওখানে তো মাল্টিভার্স নিয়ে যখন দেখো মুভিগুলা, মাল্টিভার্স মানে অনেকগুলা ইউনিভার্স কে জোড়া লাগায় এরকম একটা, বিশেষ করে মার্ভেল মুভিগুলাতে দেখা যায়। সো তো কনকরার্স মানে হচ্ছে জোড়া লাগায়। জোড়া লাগায় কেমন, ধরো আহ ধরো আমার বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে, আমরা বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ফাইট করছি, করার পর জিতছি, জিতে আমরা কি করছি পুরাটাকে এক করে দিছি, বাংলাদেশ আর ইন্ডিয়া পুরোটাকে কি করছি এক করে একটা নতুন দেশের নাম দিছি। তো এই জন্য আমরা তখন হয়ে গেলাম কনকরার্স। তো এরকম যারা করে তাদেরকে কি ইতিহাস মনে রাখে না? মনে রাখে, মানে এদেরকে মনে রাখে। এবং এরকম যারা সোলজার আছে, বীর মুক্তিযুদ্ধ, বীর মনে করো অনেক ভালো যুদ্ধ করছে, লাইক তুমি চিন্তা করো এই যে একজন বীরকে নিশ্চয়ই শোনো তুমি, কি বলবো এটাকে, বীরটার নাম যেন কি, এই মুহূর্তে মনে পড়ছে না। হারকিউলিসের নাম শুনছো? হারকিউলিস ছিল একজন বীর যোদ্ধা, ঠিক আছে? ওটার পিছনে একটা ইতিহাস আছে, অনেক বড় একজন বীর ছিল। তো এরকম এরকম যে সলজার যারা আছে, হারকিউলিস ও অনেক ইয়ে করতে পারতো। তারপরে হচ্ছে তোমাকে বাংলা হিস্টোরির কথা যদি বলি, ইন্দ্রজিৎ বা হচ্ছে বাংলা পুরাণের কিছু কাহিনী তো তুমি জানো না, আচ্ছা যাই হোক। তো এরকম যারা, তাদেরকে কি করে সভ্যতা বা ইতিহাসের তারা কিন্তু ইতিহাসের পাতায় তাদেরকে লেখা হয়, তাদের নিয়ে লেখা হয়। কিন্তু এমনও কিছু মানুষ আছে যারা হচ্ছে ইতিহাসকে সমৃদ্ধ করার পিছনে কন্ট্রিবিউট করছে, কিন্তু আমরা তাদের কথা জানি না। লাইক আমরা জানি না যে কে সর্বপ্রথম ভাঙা পা জরা দিছে, কে সর্বপ্রথম একটা বোট হচ্ছে বোট বানাইছে। এরকম ব্যাপারগুলো কিন্তু অনেক কিছু আমরা জানিই না। ঠিক আছে, যে এটার কথা বলছে। তাহলে আমরা এখন দেখি এই ঘটনাটা নিয়ে কথা বলতেছে। তাহলে তাহলে এখানে আমরা বলতে পারি যে এখানে একটা ইয়ে নিয়ে কথা বলছে, একটা প্রেজেন্ট কনটেক্সট নিয়ে কথা বলতেছে, কিন্তু প্রবন্ধ আকারে। প্রবন্ধ আকারে বলতে কি, কোনো গল্প আকারে হচ্ছে না এখানে, একটা বিষয়কে নিয়ে কথা বলা হচ্ছে। তাহলে মোস্ট অফ দ্য পিপল হু অ্যাপিয়ার মোস্ট অফেন, এই যে দেখো অফেন শব্দটা আছে না, অফেন শব্দটা সবসময় প্রেজেন্ট কে নির্দেশ করে। অফেন মানে প্রায়, ফ্রিকুয়েন্টলি, যেটা প্রায় প্রায় ঘটে এরকম বোঝায়, তখন এই ধরনের জিনিসটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে লিখি। ঠিক আছে, তো কিন্তু এখানে দেখো মোস্ট পিপল যেহেতু আছে, তাহলে কি সাবজেক্ট কি একজন, একাধিক না? আর আমরা জানি এখানে আরেকটা রুল, দেখো তুমি পড়ছিলা যে এটাকে কি বলে, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন অলওয়েজ তার আগের সাবজেক্টটাকে ইয়া করে, নাম বা প্রোনাউনকে ফলো করে। তাহলে পিপল যেহেতু প্লুরাল, অ্যাপিয়ার অ্যাপিয়ারই থাকবে, বিকজ অ্যাপিয়ার ইজ দ্য প্রেজেন্ট ফর্ম ইটসেলফ। এস বাই এস তো যুক্ত হবে না, হবে কি? and most gloriously in the pages of history dash great conquerors, তাহলে এখানে কি হবে, আর, তাই না? কেন আর? কারণ হচ্ছে এখানে কথা বলা হচ্ছে এই যে এদেরকে নিয়ে, পিপলকে নিয়েই অ্যাকচুয়ালি কথা বলা হচ্ছে, সাবজেক্ট কনকরার্স এন্ড জেনারেল সোলজার্স। হোয়ার, অপরপক্ষে, হোয়ার মানে কিন্তু এখানে হোয়ার্স মানে হচ্ছে অপরপক্ষে, ঠিক আছে? হ্যাঁ, দেখো কোথায় ছাড়লাম, এখানে। আচ্ছা, whereas মানে অপরপক্ষে, the people who really helped civilization, who really helped, এখানে হবে যারা কিছু মানুষ এসে যারা কি করেছিল, সত্যিই যারা হেল্প করেছিল, এরকম অনেকগুলা মানুষ, সিভিলাইজেশন ফরওয়ার্ড, ফরওয়ার্ড মানে কি এগিয়ে নিতে, আর অফেন তাদেরকে কখনো কখনো নেভার মেনশনড এট অল, কখনো কখনো আবার তাদেরকে নিয়ে ইতিহাসের পাতায় লেখাই হয়নি, এরকমও আছে। মানে অনেকজনে বাদ পড়ে গেছে, বাট কিছু কাউকে কাউকে আমরা লিখছি, তাই না? কাউকে কাউকে আমরা ইতিহাসের পাতা থেকে শুনে আসি, কিন্তু অনেকজন আছে যারা এখনো বাদ পড়ে গেছে, এরকম বোঝাচ্ছে। তাহলে হোয়ার্স দ্য পিপল হু রিয়েলি হেল্পড, এখানে কি হবে, হেল্পড সিভিলাইজেশন ফরওয়ার্ড আর অফেন নেভার মেনশনড, অফেন নেভার মেনশনড, ইডি হবে। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবা, নেভার শব্দটার পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আই হ্যাভ আই হ্যাভ নেভার সিন সাচ স্টুপিড, নেভার সিন এভাবে বলে না? তারপর বলি না, হ্যাভ ইউ এভার বিন টু কুয়াকাটা, হ্যাভ ইউ এভার বিন, এভারের পরেও তাহলে কি হইলো, পাস্ট পার্টিসিপল ফর্ম হইলো। ঠিক আছে, আমি যদি তোমাকে বলি বলি যে হ্যাভ ইউ এভার বিন টু ক্যাপ্টেন ব্যাকোলজি, ডিড ইউ, কখনো যাওনি? না, আই অলসো ডিডন্ট, আমি কখনো যাইনি। বাট কিছুদিন আগে আমার কিউরিওসিটির কারণে আমি ভিতরে গেছিলাম, গিয়ে দেখি ইটস নাথিং বাট আ রেস্টুরেন্ট।
ঠিক আছে, বাট দেয়ার ইজ সাম স্পেশাল সিস্টেম দ্যাট বিফোর ইটিং অর বিফোর হ্যাভিং দ্য মিল ইউ হ্যাভ টু পে দেয়ার, and there will no one will serve you. You have to pay first, and you have to put your order, and then you have to take everything what you need. কেউ তোমাকে সার্ভ করবে না। এইটুকু লাভ কি হবে? লাভ হচ্ছে ডেকোরেশন অনেক ভালো, ফুড ভ্যালু অনেক ভালো, এরকমই। আর বাট হচ্ছে আর আরেকটা লাভ হচ্ছে ওখানে সব দামি জিনিস, খুব কম দামি জিনিস রিজনেবল প্রাইসের মধ্যে কিছু পাওয়া যায় না আউট অফ নেটওয়ার্ক। খালি বড় অনেক জিনিস এই আর কি। ভালো একটা জায়গায় যাচ্ছ তুমি, বাট ওটার থেকে আমার কাছে ক্যাসেল ব্ল্যাক অনেক ভালো মনে হচ্ছে। এরপর দেখো, উই ডু নট নো, আমরা জানি না হু ফার্স্ট সেট আ ব্রোকেন লেগ, কে সর্বপ্রথম একটা ভাঙা পাকে জড়া দিছে। তো সেট এটার পাস্ট ফর্ম হয়ে যাবে স্যাট, এস এ টি, এস এ এস এ টি, ঠিক আছে। সেট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হচ্ছে স্যাট, এস এ টি। ওকে, কি উত্তরে কি আছে? জানি না। তোমার এখানে উত্তর হবে এস এ টি, সেটের পাস্ট ফর্ম হচ্ছে স্যাট, এস এ টি। ওকে, or launched a sea or the boat or dash, ক্যালকুলেটটা হয়ে যাবে ক্যালকুলেটেড দ্য লেন্থ অফ আ ইয়ার, কে বছরের দৈর্ঘ্য হিসাব করছে, এটা কি আমরা জানি না। কোনোদিন গুগল করে দেখেও পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় তাহলে কিন্তু ইতিহাসের পাতায় সে আছে, কিন্তু আমরা এত কিছু প্রতিদিন পড়ে দেখি না। সাইকেল চালাই, কিন্তু সাইকেলকে আবিষ্কার করছে এটা মনে রাখি না। বাট আমি মাঝে মাঝে ভাবতাম কে আবিষ্কার করলো সাইকেলটা, আমি আগে প্রচুর সাইকেল চালাইতাম, মানে ইন্টার লাইফে সব থেকে বেশি সাইকেল চালানো হয়েছে, সাইকেল চালিয়ে যাতায়াত করতাম কলেজে, 20 কিলো রাস্তা ছিল, 20 কিলো মানে যাওয়া 20 কিলো, আসা 20 কিলো, 40 কিলো 50 কিলো প্রতিদিন চালা হইতোই, বুঝছো। ভালো লাগতো, খুব ভালো লাগতো। আচ্ছা, সাইকেলের পাইলট কি ব্যাপারই আলাদা, তাই না? হ্যাঁ, বাট উই নো, দেখো আমরা এগুলা জানি না যে কে বছরের দৈর্ঘ্য ক্যালকুলেট করেছে, বাট উই নো অল অ্যাবাউট দ্য কিলার্স অ্যান্ড ডেস্ট্রয়ার্স। তাহলে এইবার বলো আমাকে, এইখানে কি হবে? পাস্ট ফর্ম হবে না, এবার কিন্তু প্রেজেন্ট ফর্ম নিয়ে কথা বলতেছে। বালা আমরা ওদের কথা জানি না, কিন্তু এখন মানে এই যে কিলার্স এবং ইয়ার সম্বন্ধে জানছি, কারণ দেখো এইখানেও কিন্তু দেখো উই ডু নট নো, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটেই ছিল। সিমিলারলি এটাও কিন্তু, আর এর আগে যেটা ছিল ওই যে ক্যালকুলেটেড, এটা তো হচ্ছে পাস্টের একটা ঘটনাকে বলছে, এই জন্য ওটা পাস্ট লিখছি, বাট এটা কি হবে? প্রেজেন্টেই হবে। তাহলে বাট উই নো অল অ্যাবাউট দ্য কিলার্স অ্যান্ড ডেস্ট্রয়ার্স, কে ধ্বংস করছে এগুলা সম্বন্ধে কিন্তু সবাই জানে। মীর জাফর কে, এটা সবাই জানে। আর মীর জাফর চেনো না? সিরাজউদ্দৌলা চেনো না? বাংলার স্বাধীন নবাব। ভুলে গেছি, আচ্ছা ভুলে গেছো, যাই হোক। তুমি ইয়াকে চেনো না? আহ হিটলার, হিটলার সম্বন্ধে শোনো নাই? তা হিটলার কি, ওকে ডিস্ট্রয়ার ধরা হয় না? তো এগুলাকে তো সবাই চেনে। পিপল থিঙ্ক আ গ্রেট ডিল অফ দেম, মানুষেরা তাদেরকে অনেক, মানুষেরা মনে করে তারা অনেক কাজ করেছে। সো মাচ সো দ্যাট, এতই বেশি তারা মানুষেরা মনে করে যে তারা এত বেশি কাজ করেছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অন অল দ্য হাইয়েস্ট পিলার ইন এ গ্রেট সিটি, বড় বড় শহরগুলো আছে সেখানে বড় বড় যে উচ্চ পিলার গুলা দেখবা, পিলার মানে হচ্ছে বোঝাইছে স্ট্যাচু টাইপের কিছু বোঝাইছে। অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে, ইউ ফাইন্ড ফিগার্স অফ আ কনকরার অর আ জেনারেল সোলজার। ইউ ফাইন্ড, তাহলে এখানে কি হবে? ফাইন্ড, ফাইন্ড, তুমি যদি ফাইন্ড লেখো তাও হবে, অথবা তুমি যদি উইল ফাইন্ড দাও তাও হবে। ঠিক আছে, যে তুমি যদি বিশ্বের বিভিন্ন বড় বড় শহরগুলোতে যাও তাহলে তুমি সেখানে দেখে থাকবা, খুঁজে পাবা। ইউ উইল ফাইন্ড অথবা ইউ ফাইন্ড, তুমি দেখবা, তুমি দেখো, দেখো বললেও হবে অথবা দেখবা বললেও হবে। ফিগার্স অফ আ কনকরার্স অফ জেনারেল সোলজার, এন্ড আই থিঙ্ক দ্যাট মোস্ট পিপল বিলিভ, এখানে তাহলে কি হবে? বিলিফটা বিলিফই হবে, যা আছে তাই থাকবে। কেন? কারণ এখানে কিন্তু প্লুরাল, আর প্রেজেন্ট কথা হচ্ছে না, প্রেজেন্ট নিয়েই তো কথা হচ্ছে এখন। এন্ড এখানে কিন্তু মোস্ট পিপল আছে, তার মানে হচ্ছে প্লুরাল, দ্যাটস ওয়াই বিলিফ এর প্লুরাল ফর্ম প্রেজেন্ট ফর্ম একটাই, ওইটাই। দ্যাটস দ্য গ্রেটেস্ট কান্ট্রিজ আর দোস, অনেক মানুষ, বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে বড় বড় শহর হচ্ছে সেই শহরগুলো, সেই বড় বড় দেশ হচ্ছে সেই দেশগুলো দ্যাট বিট ইন দ্য বেটেল দ্য গ্রেটেস্ট নাম্বার অফ কান্ট্রিজ, মানে মানুষেরা মনে করে যারা বেশি সংখ্যক দেশকে যুদ্ধে হারাইছে তারাই হচ্ছে বড় দেশ। এটাই বলছে এখানে, যে বিট মানে কি, হারানো না? তাহলে দ্যাট বিটটা কি হবে? বিটি হবে। দ্যাট আর দোস দ্যাট বিট দা, হ্যাঁ বিট এর পাস্ট ফর্ম কি বিটি? বিট, হ্যাঁ বিটি। ইন দ্য ব্যারেল, যুদ্ধে, দ্য গ্রেটেস্ট নাম্বার অফ কান্ট্রিজ, বেশিরভাগ সংখ্যক দেশকে, অ্যান্ড রুল ওভার দেম, এবং তাদেরকে শাসন করেছিল, অ্যাজ কনকরার্স, কি হিসেবে? কনকরার্স হিসেবে, তাই কি না? কনকরার্স এর বাংলা অ্যাকচুয়ালি জানি না, বাট এরকম মনে করি যে জোড়া লাগানোর কাজই তো করে। ডিভাইড এন্ড কনকরার, কনকোয়ার মানে একটা মেথড আছে আমার ইয়াতে,
ওকে, সো আই থিংক তুমি বুঝছো কিভাবে এক্সপ্লেনেশন গুলো আসতেছে। নেক্সট দেখি, দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ইন্সপায়ার্ড মেনি আর্টিস্ট, সিঙ্গার্স এন্ড কালচারাল অ্যাক্টিভিস্ট। এবার আমার মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু কনটেক্সটটা এখন প্রথমে প্রথমে পাশ নিয়ে শুরু হয়েছে, দেখি মাঝখানে গিয়ে চেঞ্জও হতে পারে, একটু আগে যেমন দেখছিলাম চেঞ্জ হয়েছে না, এরকম হতেই পারে। দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ইন্সপায়ার্ড মেনি আর্টিস্ট, অনেকগুলো শিল্পীকে কি করেছে, উৎসাহিত করেছে, ইন্সপায়ার্ড অনুপ্রাণিত করেছে, অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিস্ট, এবং সাংস্কৃতিক যে কর্মী ছিল, সাংস্কৃতিক কর্মী মানে যারা গান গাইতো, এই ধরনের সাংস্কৃতিক কাজগুলো করতো তাদেরকে। ইমাইনিয়েন্ট আর্টিস্ট, কি বলছে, ইমাইনেন্ট আর্টিস্ট, আর্টিস্ট শাহিন সামাদ, একজন আর্টিস্ট, গুরুত্বপূর্ণ। ইমাইনেন্ট মানে মেবি হচ্ছে বিখ্যাত, এরকম একটা। মাইনান আর্টিস্ট শাহিন সামাদ জয়েন্ট বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী, তাহলে জয়েন্ট না হয়ে যাবে জয়েন্ট। জয়েন্ট বাংলাদেশ, কেন পাস্ট নিয়ে কথা বলছে যেহেতু, জয়েন্ট বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা ডিউরিং দ্য লিবারেশন ওয়ার। তাহলে দেখো ওইদিকেও যদি না বোঝায়, এখান থেকে তো বুঝতেইছ, এই যে ডিউরিং দ্য লিবারেশন ওয়ার মানে মুক্তিযুদ্ধের সময়, তাহলে পাস্ট নিয়ে কথা হচ্ছে, তাহলে এখানে হবে জয়েন্ট। আর শোনো, এখানে অনেক সময় তুমি দেখো যে খালি ইডি যুক্ত হয় না, তার সামনে এইচআরও হয়, এমএসআরও হয়। সেটা আমি বলছিলাম প্যাসিভ মোডে, কখন প্যাসিভ মোড, আমরা আরো নিয়ে কথা বলবো, তখন উত্তর আসবে এরকম। শি অ্যালং উইথ আদার, সে এবং তার সাথে, অ্যালং উইথ এটা কি একটা, আমরা বলছিলাম যখন অ্যালং উইথ থাকে, অ্যালং উইথ যখন থাকে, তখন এই যে পরেরটা অনুযায়ী কি বসে, ভার্ব বসে। তাহলে শি অ্যালং উইথ আদার্স, সে এবং তার আরো অন্য কয়েকজনের সাথে, অ্যালং উইথ আদার মানে অন্যদের সাথে, অন্যান্য শিল্পী যারা কালচারাল অ্যাক্টিভিস্ট ছিল তাদের সাথে, ইন্সপায়ার মিলিয়ন্স মানে কি, লক্ষ লক্ষ মানুষকে কি করেছিল, অনুপ্রাণিত করেছে, তাহলে ইন্সপায়ার হয়ে যাবে ইন্সপায়ার্ড। কারণ এরাই তো করেছিল, অন্য কেউ তো করেনি, এরাই তো নিজেরাই করেছিল এই কাজটা, এই যে ইন্সপায়ারিং এর কাজটা কি আদার্সরাই তো করছিল, বুঝে। তাহলে সাবজেক্ট যখন কাজ করে তখন কিন্তু শুধু ইডি যোগ করলেই হয়, মানে প্যাসিভ মোডের কোনো কাহিনী আছে এখানে না। মিলিয়ন্স উইথ হার ভয়েস ড্যাশ রেস, আচ্ছা, অনেকজনকে তার হচ্ছে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো কাজী নজরুল ইসলামকে যখন ইয়ার ভেতরে রাখা হয়, জেলখানার ভেতরে রাখা হয়, তখন কিন্তু তিনি কিন্তু ওখান থেকে কোনো কাজ করতে পারেনি, কিন্তু এমন কিছু লেখছে, কারারই লৌহ কপাট ভেঙে থেল রক্ত জপাট কররি লপাট, এরকম কিছু লেখছে যে এটা পড়ার পর মানুষের রক্তে খুন উঠে যায়, একবারে গরম উঠে ইয়ে হয়ে যায়, রক্ত গরম হয়ে যায়, সব জানালা দরজা ভেঙে, জেল ভেঙে তাকে বের করে নিয়ে আসে, এরকম। তবে দেখো, এরকম কি এখন যখন মুক্তিযুদ্ধ চলতেছিল, তখন বাংলাদেশের যে হচ্ছে মানুষ ছিল, মানুষকে অনুপ্রেরণা দেওয়ার জন্য শিল্পীরা তখন কি করতো, বেতারে গান গাইতো, বেতারে এমন সুন্দর সুন্দর গান গাইতো, মানে এত জ্বালাময়ী কিছু গান গাইতো যেগুলা শুনে যেন মানুষ ইন্সপায়ার্ড হয়ে যুদ্ধে নেমে পড়ে। এই জন্য এই কাজগুলাই তারা করছে। আরো কি কি কাজ করছে, ধরো ইয়ে করছে, বিভিন্ন জায়গায় কালচারাল প্রোগ্রাম করছে, করে ওইখান থেকে যে আয়টা আসছে এটা দিয়ে রিফিউজি রিফিউজি মানে যারা পলাতক তাদেরকে হচ্ছে খাওয়া দাওয়া করাইছে, এই কাজগুলো এরা করছে, এটা নিয়ে এরকম একটা কথা হচ্ছে এখানে। দ্য কালচারাল কোথায় গেল, মিলিয়ন্স উইথ হার ভয়েস্ট রেইস ফান্ডস ফর দ্য রিফিউজি ক্যাম্প, তাহলে এখানে কি হবে বলো তো, রেইস, হ্যাঁ, রেইজিং কেন হবে, টু রেইস ফান্ড, এই যে গান গাইছিল সে, সে ভয়েস দিয়ে, সে বলছে শি অ্যালং উইথ আদার, সে অন্যদের সাথে লক্ষ লক্ষ মানুষকে ইন্সপায়ার্ড করেছিল, সে অন্যদের সাথে মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে ইন্সপায়ার করেছিল তার তাদের কণ্ঠ দিয়ে, মানে ভয়েস দিয়ে বলতে কি, গান শুনি এরকম বোঝাইছে। কেন, টু রেইজ ফান্ডস, সাহায্য তোলার জন্য, ফর দ্য রিফিউজি ক্যাম্পগুলোতে। ওকে, দ্য কালচারাল ট্রুপস মানে কি, সেনা, তাই না, সেনা সৈন্য। দ্য কালচারাল ট্রুপস এখানে বলছে সাংস্কৃতিক সেনা, সাংস্কৃতিক সেনা মানে কি, যারা দেখো যুদ্ধে নামে নেই সশরীরে, কিন্তু এমন কাজ করছে যাতে পুরা দেশটার মানুষ, যারা 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 বেতার শুনছে, ওই মুহূর্তে রেডিও শুনছে, তারা সবাই কিন্তু যুদ্ধে নামাইছে, তো এরা তো বড় প্রকাশনা, তাই কিনা, কণ্ঠযোদ্ধা বলে এদেরকে, বাংলায় বলা হয় কণ্ঠযোদ্ধা। কণ্ঠযোদ্ধা কারা, যারা স্বাধীনতা যুদ্ধের সময় তাদের গলায় অনেক সুন্দর সুন্দর গান গেয়ে মানুষকে অনুপ্রাণিত করছে, এদেরকে বলা হয় কণ্ঠযোদ্ধা, যারা কণ্ঠ দিয়ে যুদ্ধ চালাইছে। দ্য কালচারাল ট্রুপ ইউজড টু, তাহলে এখানে কি হবে বলো, এটা তো অ্যাকর্ডিং টু রুল, এই যে ইউজড টু আছে, তাহলে ইউজড টু এর পর ভার্বের কোন ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম, তো ট্রাভেলটা ট্রাভেলই থাকবে। টু রিফিউজি ক্যাম্পস অ্যান্ড ডিফারেন্ট এরিয়াস ইন মুক্তা অঞ্চল, মুক্তা অঞ্চল মানে একটা জায়গার কথা বলছে, ওই অঞ্চলে। দে ড্যাশ প্যাট্রিয়টিক সংস, তাহলে এখানে কি হবে, পারফর্মড, দে পারফর্মড প্যাট্রিয়টিক সংস মানে দেশমাতৃক গান, ঠিক আছে, দেশাত্মবোধক গান, অ্যান্ড অ্যারেঞ্জড পাপেট শো মানে কি, পুতুল নাচের মতো একটা শো, ঠিক আছে, মঞ্চনাট্য,
মঞ্চের মধ্যে যে নাটকগুলা করে। বিসাইড পাশাপাশি স্টেজ ড্রামাস। এখন দেখো বিসাইডস পাশাপাশি স্টেজ না, এটা হবে এইখানে দেখো দে পারফর্মড, এইদিকে দেখো তুমি কি করছো, এইদিকে তুমি কোন টেন্সে লিখছো, পাস্ট টেন্সে লিখছো। তাহলে এখানে কি বিসাইডস পাশাপাশি, ও বিসাইডস আছে, এরপর তাহলে স্টেজটা হয়ে যাবে স্টেজিং ড্রামাস। স্টেজিং ড্রামাস। বললা কেন, বললা বলো কেন স্টেজিং হোক, একটু জিজ্ঞেস করলা না কেন? জিজ্ঞেস তো করতে হবে। স্টেজিং ড্রামাস, তুমি এখানে স্টেজ ড্রামাস দিতে পারো, ইডি, স্টেজটাকে ইডি যুক্ত করেও দিতে পারো, ঠিক আছে, আনসারটা ঠিক আসবে। কেন? কারণ দেখো এইদিকে কিন্তু এই যে পারফর্ম করছিলাম, আবার আমি বলছিলাম এন্ড থাকলে প্যারালালিজমের রুল কাজ করে, যে দুই পাশে সমান সমান জিনিসপত্র দিতে হয়। যখন মাঝখানে এন্ড থাকবে তখন এইদিকে তুমি যে টেন্সে লিখবা এন্ড এর পরের দিকেও টেন্স, এই জন্য এইদিকে পারফর্মড, এইদিকে অ্যারেঞ্জড। তাহলে সেই সেন্স অনুযায়ী বিসাইডের পর এখানে স্টেজেড। স্টেজেড মানে হচ্ছে মঞ্চনাট্য করেছে। স্টেজেড ড্রামাস মানে কি? মঞ্চনাট্য, মঞ্চের মধ্যে যে নাটকগুলা হয় সেগুলা। শাহিদ সামাদ সেড, শহীদ সামাদ বলেছিলেন, লিবারেশন ওয়ার অলওয়েজ ড্যাশ অ্যান ইন্সপিরেশন ফর মি। অলওয়েজ তাহলে এখানে কি হবে? ইজ, কারণ এ কিন্তু একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট নিয়ে কথা বলছে, মানে চিরন্তন সত্য একটা ব্যাপার নিয়ে কথা বলছে। তাহলে লিবারেশন ওয়ার অলওয়েজ ইজ অ্যান ইন্সপিরেশন ফর মি, আর লিবারেশন ওয়ার তো একটা থার্ড পার্সন সিঙ্গুলার জিনিস। ওকে, শি sang a lot of songs during that time and now, সে ওই সময়কে অনেকগুলা গান গেয়েছিল। and এবং এবার কিন্তু দেখো, এইবার কিন্তু কনটেক্সট ভিন্ন হবে, যদিও and আছে, বাট এবার কিন্তু এই পাশে যে টেন্স থাকবে ওইদিকে অনেক অন্য টেন্স থাকতে পারবে, কারণ কনটেক্সটটা চেঞ্জ করে দেওয়ার জন্য একটা নতুন শব্দ যুক্ত হয়েছে নাও। ঠিক আছে, and now বর্তমানে ফিল অনার্ড, ফিল অনার্ড, তাহলে ফিলটা কি হবে এখানে? কেন ফিলস হবে আমাকে একটু বলো। বুঝছি, ফিলস ঠিক আছে, কিন্তু কেন? এখনকার কথা বলা হলে এটা তো কোনো কথা না। ফিলস ওটা তো এখনকার কথা বলা হয়েছে, তাহলে প্রেজেন্টে হবে, এটা ঠিক আছে, কিন্তু এস কেন যুক্ত হইলো? থার্ড পারসন, কোনটা থার্ড পারসন? এই যে কাকে নিয়ে কথা হচ্ছে, শি কে নিয়ে, এই জন্য থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই এখানে হবে ফিলস। শি ফিলস অনার্ড টু হ্যাভ বিন এবল টু ইন্সপায়ার দ্য ফ্রিডম ফাইটার্স। মুক্তিযোদ্ধাদেরকে কি দিয়ে, মানে মুক্তিযোদ্ধারা আগে তো ওই লিবারেশন ওয়ারের সময় তুমি যদি আগের যে মুভিগুলো আছে সেগুলো যদি দেখে থাকো, তাহলে দেখবা লিবারেশন ওয়ারের সময় মানুষেরা কি, যারা মুক্তিযোদ্ধারা এরা হচ্ছে রেডিওতে শুনতো যে বঙ্গবন্ধু কি ঘোষণা দিচ্ছে, এবং রেডিওতে যে এরা হচ্ছে এই গানগুলাও শুনতো যেগুলা বেতারে ওই মুহূর্তে পরিচালিত হতো। তো এরাই এই যে সাইন্স আমাদের মতো লোকেরা, এরা কি করছে, গান গেয়ে তাদেরকে ইন্সপায়ার করছে। She has the memorable harmonium with which she sang in 1971. 1971 সালে যে হারমোনিয়ামটা বাজায় সে গান গেয়েছিল সেটা এখনো তার কাছে আছে। Now she wish to hand it over to the Liberation War Museum. এখন কি হবে? Now she wishes. Okay? Now she wishes. কেন wishes? কারণ থার্ড পার্সন সিঙ্গুলার, আবার প্রেজেন্ট নিয়ে কথা হচ্ছে। হ্যান্ড ওভার, হ্যান্ড ওভার মানে কি? দিয়ে দেওয়া। গিভ, এখন সেটা রাখতে চায় কোথায়? লিবারেশন ওয়ার বা স্বাধীনতা মুক্তিযুদ্ধ মিউজিয়ামে। মিউজিয়াম মানে কি? হ্যাঁ বলো। মানে জানো, বুঝি আমি, তুমি এটা বুঝছো কিন্তু বাংলা জানো না, বাংলা মনে করে না। জাদুঘর। The the eminent artist wants live performance of those moving songs on TV channel. এখন শাহিন সামাদ বলছে একটা, সে চায় যে তার সেই গানগুলা, সেদিনের যে গানগুলো আছে ওগুলা যেন টিভি চ্যানেলের মধ্যে টেলিকাস্ট করা হয়। অ্যান্ড অ্যাট লিস্ট ওয়ান সং ইন আ উইক, কমপক্ষে একটা গান যেন একদিন বাজানো হয়। দাস, এভাবে কোভার অল অ্যারাউন্ড দ্য ইয়ার রাউন্ড, এভাবে যেন প্রত্যেক সারা বছর চলে তার গানগুলা। সারা বছর তাদের যে গানগুলো আছে ওই মুহূর্তে দাঁড়ায়, সেগুলো প্রত্যেক সপ্তাহে কমপক্ষে যেন একটা চালানো হয়। তাহলে এবার কি হবে? দাস অ্যান্ড দাস, এখানে কি হবে? এখানে কি বলে, কোভারটা কি হবে? কোভার্স হবে। কেন কোভার্স হবে? এই যে এদিকে দেখো, থার্ড পার্সন সিঙ্গুলার, দিস এমিনেন্ট আর্টিস্ট, আর্টিস্টকে নিয়েই কথা বলছে। আচ্ছা, কভার, কভারের কাজটা, কভার কাকে বলছে? সং কে বুঝাইছে না? তাই গেল মুভিং সংস অন দ্য টিভি, অ্যাট লিস্ট ওয়ান সং ইন আ উইক, অ্যান্ড দাস
কভার না, কভারই থাকবে এখানে, কভার্স হবে না। কেন হবে না? কারণ দেখো কভার করতেছে, কভারের কথা কাকে নিয়ে বলছে? সংস গুলাকে নিয়ে বলছে। কোনগুলা? সংস গুলা, গানগুলা যেন গেয়ে কভার হয়। এখানে কিন্তু আর্টিস্টকে নিয়ে কথা হচ্ছে না। কভারের কথাটা কি, কভারের কাজটা কি আর্টিস্টকে কথা বলা হচ্ছে? না, এখানে কিন্তু গানগুলা, আর গানগুলা কি প্লুরাল না? এই জন্য কভারই থাকবে। অল দ্য অ্যারাউন্ড, অল দ্য রাউন্ড, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে কভারটা এখানে কভারই থাকবে। বোঝা গেছে? এবার দেখো, জেরি ইজ অ্যান অরফান। অরফান মানে কি? যার অনেক টাকা পয়সা আছে। না, কি তাই? এতিম। এতিম, ওকে, ঠিক আছে। জেরি ইজ অ্যান অরফান, সে হচ্ছে একজন এতিম। এতিম কাকে বলে? মা বাবা নাই। মা বাবা নাই। হি ড্যাশ টু দ্য অরফানেজ। অরফানেজ মানে কি? তো যখন এতিমদেরকে রাখা হয়, এতিমখানা, ঠিক আছে। কিন্তু এতিমখানা কেমন অড শোনায়, তাই না? অরফানেজ বললেই ভাল লাগে। এমনিতে কি বলো, এইদিকে কি বলে, শহরের দিকে অরফানেজকে এতিমখানাই বলে। শুনি নাই। শুনি। আচ্ছা দেখো, হি কাম টু দ্য অরফানেজ এট দ্য এজ অফ 4। 4 বছর বয়সে সে অরফানেজে বা এতিমখানায় এসেছিল। তাহলে এই কামটা হয়ে যাবে কি? কেম। যেহেতু এই যে অনেক ছোটবেলার একটা কথা ডিসক্রাইব করতেছে, হি লস হিজ প্যারেন্টস ইন হিজ ফ্যান্সি। ইনফ্যান্সি মানে কি? বাল্যক, শিশুকালে, শিশু, একবারে শিশু মানে হওয়ার পরই মারা গেছে, এরকম ব্যাপার। তাহলে এখানে লসটা হবে কি? লস্ট, বিকজ পাস্টে লসের পাস্ট ফর্ম হচ্ছে লস্ট। হি লস্ট হিজ প্যারেন্ট ইন ইনফ্যান্সি, দেন তারপরে হি কমিট টু দা কেয়ার অফ দা অরফানেজ। এইখানে কি হবে? কমিটেড। কমিটেড হবে। সে নিজেই কি, সে তো ইনফ্যান্সিতে ছিল, সে কি কমিটেড এর কাজটা করছে? চিন্তা করতে হবে, দেখো, কমিটেড এর কাজটা, সে ছোট্ট একটা বাচ্চা হয়, কিভাবে হচ্ছে অরফানেজের সাথে কমিটমেন্ট করবে? পারবে করতে? না, তো পারবে না। অরফানেজে তাহলে কে করছে? নিশ্চয়ই ওর গার্ডিয়ান বা হচ্ছে পাড়া প্রতিবেশী যারা ছিল, তারা ওকে এখানে ভর্তি করে দিয়ে গেছিল। তাহলে এখানে হবে হি ওয়াজ কমিটেড, হি ওয়াজ কমিটেড টু টেক কেয়ার অফ দা অরফানেজ। সে অরফানেজের মধ্যে, টু দা কেয়ার অফ দা অরফানেজ, ওকে। হি কুড হার্ডলি রিকালেক্ট হিজ প্যারেন্টস মেমোরি। তাহলে এখানে কি হবে? হি কুড হার্ডলি, এখানে কি হবে? রিকালেক্ট, রিকালেক্ট দিতে হবে। এই যে কুড আছে, কুড থাকলে ভার্বের কি ফর্ম হয়? বেস ফর্ম হয়। তাহলে রিকালেক্ট, হি কুড হার্ডলি রিকালেক্ট মানে কি করা? রিমেম্বার। সে স্মরণ করতে পারে খুব কম, মানে স্মরণ করতে পারে না। ইংরেজি যে হিন্দিতে বলে না, থোড়ি না কর सकता है, ওইটাই ব্যাপার। তাই হার্ডলি মানে কি? খুব করতেই পারে না, কিন্তু তারপরে প্রেজেন্ট সেন্সে বলি, এই জন্য হি কুড হার্ডলি। ইন স্পাইট অফ হিজ ড্যাশ অ্যান্ড অরফান, কি হবে? বিং। বিং। কেন বিং হবে? এখানে ইজ কেন হইল না? অরফান হওয়া বোঝাচ্ছে, এখানে কি বোঝাচ্ছে? হওয়া। হওয়া বলতে বি মানেই তো হওয়া। কিন্তু এখানে কি হওয়া? ইনস্পাইট অফ আছে, মানে অফ আছে। অফ থাকলে আমরা জানি, অফ যখন থাকে তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে এখানে এস, ইজ, আর দিলে তো এগুলোর সাথে তো ইজিং কখনো করা যায়? আরিং করা যায়? যায় না। তাহলে বিটাকে এবার বিং করতে হবে। ওকে, ইউ শুড অলওয়েজ হ্যাভ অ্যান এক্সপ্লেনেশন বিহাইন্ড ইচ অফ ইউর আনসার। প্রত্যেকটাতে থাকতে হবে কেন তুমি দিচ্ছ। ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি এক্সপ্লেনেশন, ইউ ক্যান মার্ক ইট, আই উইল এক্সপ্লেন। হি হ্যাড ডেভেলপড আ স্ট্রং ফেব্রিক অফ মর্টালিটি। এইবার দেখো তার আসল রূপ প্রকাশ পাচ্ছে। হি হ্যাভ ডেভেলপড, সে তৈরি করেছে, আ স্ট্রং ফেব্রিক অফ মোরালিটি। মোরালিটি মানে কি? নৈতিকতার একটা, নৈতিকতার একটা কি অনেক সুন্দর একটা রূপ সে ধারণ করেছে, তৈরি করেছে। মানে সে তার কি বলবো, তার প্রোফাইলটাকে এমন ভাবে ক্রিয়েট করেছে, সবার সাথে আচরণ সবকিছুতে সবাই তাকে অনেক বিলিভ করে, অনেক ভালোবাসে। নৈতিকতা, হিস ইমিটেবল মোরালিটি, তার ইনিমিটেবল মোরালিটি মানে তার অমায়িক নৈতিকতা, চরিত্র, ঠিক আছে। ড্র হিম ক্লোজ টু দ্য রাইটার, তার চরিত্র এটা, ড্র হিম ক্লোজ টু দ্য রাইটার, যে এটা নিয়ে লেখছে, তার কি করেছে? ক্লোজ, কাছে নিয়ে গেছে। কার কার কাছে নিয়ে গেছে? লেখক। আসলে এটা কে লিখছে জানো? এই এতিমখানার একজন হচ্ছে সেবিকা। সেবিকাই হচ্ছে এই ওরফানেজের এটাকে ইয়ার করছে, এবং সেই আসলে এই ঘটনাটা লিখে বর্ণনা করতেছিল। একটা পেপারের একটা পোর্শন থেকে মনে হয় নেওয়া এটা। হিজ ইনমিনিপটেবল মোরালিটি, ড্রটা তাহলে কি হবে? ড্রিম, তাই না? ড্রিম হিম ক্লোজ টু দা রাইটার, কাছে নিয়ে গেছে। হ্যাজ ড্রন হবে এখানে, কি হবে? হ্যাজ ড্রন। তাহলে দেখো কেন হ্যাজ ড্রন হবে? হিজ ইনিমিটেবল মোরালিটি হ্যাজ ড্রন হিম ক্লোজ টু দ্য রাইটার। হ্যাজ ড্রন, পারি না, না পারি।
দেখো, হিজ ইনভিটেবল মোরালিটি ড্রিউ হিম ক্লোজ টু দ্য রাইটার, কাছে নিয়ে গিয়েছিল অনেক কাছে, মানে ঘনিষ্ঠ করেছে কার সাথে, রাইটারের সাথে। দ্য রাইটার ইমপ্রেসড উইথ হিম, ওয়াজ ইমপ্রেসড, রাইটার একা একাই ইমপ্রেসড হয়নি, বরং কি করছিল, এর কাজকর্ম তাকে কি করেছিল, ইমপ্রেসড করেছিল। দ্য রাইটার কোথায় গেল, ওয়াজ ইমপ্রেসড, এই যে দেখো, মানে রাইটার নিজে নিজে ইমপ্রেসড হয়নি, তার যে কর্ম, এই যে জেরির যে কাজকর্মগুলো, এগুলা রাইটারকে কি করেছে, ইমপ্রেস হতে বাধ্য করেছে, এরকম একটা ব্যাপার। ফোর্সড, সে স্টার্টেড শো, তাহলে এখানে দেখো স্টার্টেড এর পর শো আছে, এটা কি হবে, জানি তুমি পারবা এটা, বাট ডু ইউ হ্যাভ এনি এক্সপ্লানেশন? হ্যাঁ, শোয়িং কেন হবে, শোটা শোয়িং কেন হয়ে গেল? দুইটা ভার্ব যখন পাশাপাশি বসে তখন পরেরটাকে আইএনজি তে লিখতে হয়। এখানে শোয়িং একটা স্টার্টের একটা ভার্বই আছে, এর পরেরটাকে তাহলে কি করতে হবে, আইএনজি করতে হবে, ঠিক আছে? দুইটা ভার্ব পাশাপাশি আছে, তাহলে দ্বিতীয়টাকে আইএনজি করে দেবে, তাহলে শি স্টার্টেড শোয়িং অ্যাফেকশন ফর হিম। এই যে লেখিকা দেখে, তাহলে নিশ্চয়ই লেখক নিশ্চয়ই কি, মহিলা, সেবিকা, সে কি করছে, তার প্রতি ভালোবাসা, মমতা দেখানো শুরু করেছিল। জেরি টেক হার ফর হিজ মাদার, জেরি টুক হার ফর হিজ মাদার, জেরি তাকে মায়ের মতো করে দেখত। টুক হবে না, পাস্ট নিয়ে কথা হচ্ছে না। টেক টুক হার মাদার ফাদার, হি ফেব্রিকেটেড, সে সাজিয়েছিল, আলাই একটা মিথ্যা সাজিয়েছিল, উইন হার হার্ট, তাহলে কি হবে, টু উইন, তার তার হৃদয় জেতার জন্য সে কি করছিল, এই মিথ্যাটাকে সাজাইছিল, তার মানে জেরি একটা ভন্ড ছিল, শেষমেশ জেরি একটা ভন্ড ছিল। এখন মনে হচ্ছে এটা টম এন্ড জেরির জেরি। জেরি কি করে, ও টমকে ঢকা দেওয়ার জন্য বারবার অনেক কিছু করে না। আচ্ছা, এয়ার, এবার দেখো, এয়ার নিয়ে কথা হচ্ছে, এয়ার পলিউশন নিয়ে কথা হচ্ছে, তো এই কনটেক্সটটা অলওয়েজ কি, প্রেজেন্ট, তাই না? তাহলে এবার একটু ইজি হবে, থিংস ইজ গনা বি ইজি। এয়ার ড্যাশ অ্যান্ড ইম্পর্টেন্ট এলিমেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট, কি হবে, ইজ। এয়ার কারণ হচ্ছে এটা কি, আনকাউন্টেবল, আর আনকাউন্টেবল গুলো অলওয়েজ সিঙ্গুলার হয়। তাহলে এইটা হচ্ছে এক্সপ্লানেশন, শুধু ইজ হইলে বুঝলাম, কিন্তু এক্সপ্লানেশন থাকা লাগবে, হোয়েন ইউ হ্যাভ এক্সপ্লানেশন দেন ইউ হ্যাভ কনফিডেন্স। বাট ইট ইজ কনস্ট্যান্টলি বেইং, এবার বলো কি হবে, পলিউটেড কেন হবে, হ্যাঁ বিইং আছে, বিইং এর পর ভার্ব থাকলে সেটা পাস্ট পার্টিসিপল ফর্মে লিখতে হয়, ওকে। তাই যে বিইং আছে, বিইং এর পর ভার্ব থাকলে সেটাকে পাস্ট পার্টিসিপল ফর্মে লিখতে হবে। বাট ইট ইজ কনস্ট্যান্টলি বিইং পলিউটেড, এটা কি আমি অন করছি, করছি, পলিউটেড ইন মেনি ওয়েজ, কিন্তু এটা কি হচ্ছে, কনস্ট্যান্টলি মানে কি, লাগাতার, ইংরেজিতে, হিন্দিতে বলে নাকি লাগাতার, তাহলে এখানে বাংলায় কি বলবো, লাগাতার মানে কি, এক নাগাড়ে, একটা না, এরকম একটা ব্যাপার। দিনের পর দিন এটা কি হয়ে যাচ্ছে, বিভিন্ন ভাবে, মেনি ওয়েজ মানে কি, বিভিন্ন উপায়ে এটা দূষিত হয়ে যাচ্ছে। উই মেক ফায়ার টু কুক ফুড, আমরা কি করি, আগুন জ্বালাই, মেক ফায়ার, এই যে দেখো, আগুন জ্বালানোর অর্থে কিন্তু মেক ইউজ হয়। আসলে দেখো, মেক শব্দটা 150 ভাবে ইউজ করা যায়, কিন্তু আমরা শুধু মনে করি মেক মানে বানানো, কিন্তু মেক ফায়ার মানে কি, আগুন জ্বালানো। টু কুক ফুড, খাবার রান্না করার জন্য, অ্যান্ড ড্যাশ মেনি ওয়ার্কস, তাহলে এখানে কি হবে, ডু কেন হবে, গুড, এদিকে যেহেতু প্রেজেন্ট ফর্মে লেখা আছে, কুক টু ফুড, এই যে কুক লেখা আছে, প্রেজেন্ট ফর্মে লেখা আছে, তাহলে এদিকেও ডু হবে, ডু মেনি ওয়ার্কস, ওকে। এখন তুমি বলতে পারো, এদিকে লিখতেছে যে কি, উই মেক ফায়ার টু কুক ফুড এন্ড টু টু ডু মেনি ওয়ার্কস, ঠিক আছে, কিন্তু তখন একটা ইংরেজিতে আরেকটা ব্যাপার আছে, এটাকে বলে রিডান্ডেন্সি, কি, রিডান্ডেন্সি মানে কি, ওই যে দোদুল্যতা, মানে একবার দিয়ে দিছো আরেকবার দেওয়ার দরকার নেই, ওই যে রিটার্ন ব্যাক, রিটার্নের পর আরো ব্যাক দেওয়ার দরকার আছে, এরকম। দিস ফায়ার এমিটস স্মোক, এমিট মানে কি করা, নির্গত, গুড, এই তো অনেকটা বাংলা পারো। দিস ফায়ার এমিটস, নির্গত করে, স্মোক ধোঁয়া, হুইচ ড্যাশ, হুইচ কন্টামিনেট এয়ার, এখানে ডট হবে না, হুইচ কন্টামিনেট এয়ার, তাহলে এখানে কি হবে, হুইচ কন্টামিনেটস, কারণ কি, এখানে ফায়ার নিয়ে কথা বলছে, কাকে নিয়ে, ফায়ার, না ফায়ার নিয়ে অ্যাকচুয়ালি না, ধোঁয়া নিয়ে কথা বলছে, কারণ রিলেটিভ প্রনাউন সবসময় তার আগেরটাকে ফলো করে, তাহলে স্মোক, স্মোক তো হচ্ছে আনকাউন্টেবল, তাহলে এখানে কন্টামিনেটস এয়ার, ওকে। আনকাউন্টেবল হলে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, তাহলে কন্টামিনেট হয়ে যাবে কন্টামিনেটস। ভেহিকলস পলিউট এয়ার টু আ গ্রেট এক্সটেন্ট, ভেহিকলস গুলা, গাড়ি যানবাহন গুলা, পলিউট দূষিত করে এয়ার, বায়ুকে, টু আ গ্রেট এক্সটেন্ট, অনেক মাত্রায়, অধিক মাত্রায়, বাই বার্ন ফুয়েল, এখানে কি হবে, বার্নিং কেন হবে, বাই এর পর, বাই হচ্ছে একটা প্রিপোজিশন, আমরা জানি টু ছাড়া সকল প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এই জন্য বাই এর পর হবে কি, বার্নটা হয়ে যাবে বার্নিং, ঠিক আছে।
বুঝছো, মানে তোমার আনসার হয়, কিন্তু এক্সপ্লানেশন নাই। এক্সপ্লানেশন এভাবে আনতে হবে, মানে এভরিথিং গোস। আবার দেখো ওইখান থেকেই কিন্তু বেশিরভাগ রুলস চলে আসে, ওই যে শিটে যা দিছি। হ্যাঁ, তো ওইখান থেকে রিলেট করতে হবে যে ওইটা কোনটা পড়ছো, ওইটা নিশ্চয়ই কাজে লাগছে। এয়ার পলিউশন অলসো হ্যাপেন্স, এখানে কি হবে? হ্যাপেন্স, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার, আর হ্যাপেনটা হয়ে যাবে তাহলে হ্যাপেন্স। এয়ার পলিউশন অলসো হ্যাপেন্স হোয়েন কোল অ্যান্ড অয়েল বার্ন, এখানে কি হবে? আর বার্ন কেন হবে? আর বার্ন, হ্যাঁ, প্যাসিভ মোড। প্যাসিভ মোড, আর এখানে আর কেন হইলো, ইজ কেন হইলো না? ইজ বার্ন কেন হইলো না? ইজ বার্ন তো হতে পারতো, তাহলে ইজ বার্ন কেন হইলো না? হ্যাঁ, কোল এন্ড ওয়েল দুইটা আলাদা আলাদা জিনিস, একই জিনিসকে কি বোঝাচ্ছে? না, এবং এন্ড দ্বারা যুক্ত আছে, যখন একাধিক নাউন, একাধিক আলাদা আলাদা, একাধিক নাউন যদি এন্ড দ্বারা যুক্ত থাকে এবং তারা সেই সেই নাউন গুলো দিয়ে যদি আলাদা ব্যক্তি বস্তুকে বোঝানো হয়, তাহলে ভার্বটা প্লুরাল হয়। ভার্বটা প্লুরাল হয়, তাহলে আর বার্নড হবে, আর বার্নড। আর বার্নড কেন? কারণ দেখো এই যে বার্নিং এর কাজটা কোল আর অয়েল কিন্তু নিজেই করে না, আমরাই করি, তাই না? তাহলে যখন সাবজেক্ট নিজে কাজ না করে অন্য কেউ ওই কাজটা করে, তখন প্যাসিভ মুড। আর প্যাসিভ মুড দিয়ে কি বলে? বি প্লাস ভি থ্রি। তাহলে আর এর পর হবে বার্ন্ট। বার্ন এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বার্ন্ট। মিলস এন্ড ফ্যাক্টরিজ ক্যান বি হোল্ড, এখানে কি হবে? হেল্ড, কারণ কি? হোল্ড এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হেল্ড। এই যে ক্যান বি আছে, বি থাকলে ক্যান বি, থাকলে ক্যান বি কুড বি, মডাল ভার্বের পর বি থাকলে ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে হয়, তাহলে হোল্ড হবে। রেসপন্সিবল ফর দিস পলিউশন, ইট ইজ হাই টাইম উই ড্যাশ এয়ার পলিউশন, কি হবে? হ্যাঁ, চেক। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় এয়ার পলিউশন বন্ধ করার। চেকড হবে, এখানে ইডি যুক্ত করতে হবে, ঠিক আছে? কেন ইডি যুক্ত করতে হবে? কারণ তুমি পড়ছো রুলে ইট ইজ হাই টাইম বা ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি, এগুলোর পর ভার্বের পাস্ট ফর্ম হয়। ওকে, রুলের মধ্যে আছে, এটা দেখবা, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ওখানে একটা রুল আছে, ভার্বের পাস্ট ফর্মে লিখতে হয়। ওকে, তাহলে এখানে চেক হয়ে যাবে, চেকড। আদারওয়াইজ উই ড্যাশ সাফার এ লট, কি হবে? আদারওয়াইজ, যদি এখনই বন্ধ না করি তাহলে আমরা অনেক সাফার করব, তাহলে আদারওয়াইজ উই উইল সাফার এ লট, অথবা উই হ্যাভ টু সাফার এ লট। উই উইল সাফার এ লট, এটা দিলেই সুন্দর হয়। উই উইল সাফার এ লট। ওকে, আর দু একটা পড়াই। ফুটবল ইজ এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি, এটাও তাহলে প্রেজেন্ট সেন্স। ফুটবল ইজ এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি। ইট অ্যারেঞ্জ বিটুইন টু টিমস, তাহলে বলো। ইজ অ্যারেঞ্জড কেন? কারণ ইট বলতে ফুটবল খেলাকে বুঝাইছে, সে নিজেই নিজেকে অ্যারেঞ্জ করে না, বরং মানুষেরা করে। তাহলে প্যাসিভ মুড, তাহলে ইজ অ্যারেঞ্জড। ইট ইজ অ্যারেঞ্জড বিটুইন টু টিমস কন্টেইন ইভেন 11 প্লেয়ার ইচ, তাহলে এখানে কি হবে? টু টিমস, টিমস যেহেতু বলছে প্লুরাল, তাহলে কন্টেইনই থাকবে, কন্টেইন 11 প্লেয়ার ইচ, তার মানে প্রত্যেকটা দলের মধ্যে কয়জন করে প্লেয়ার আছে? 11। মুখটা কি মানে তুমি বলো, তোমার কনফিউশন কোথায়? কি হয়েছে? কন্টেইন, এই যে দেখো, এই তাহলে কি হওয়া উচিত ছিল তোমার মতে? কি হওয়া উচিত ছিল? কন্টেইনিং, তাই না? আচ্ছা, ইট ইজ অ্যারেঞ্জড বিটুইন টু টিমস কন্টেইনিং 11 প্লেয়ার্স। আচ্ছা, কন্টেইনিং, তাই না? ও গ্রেট, আমি তো পুরোটা যখন পড়তেছি তখন আমারও মনে হচ্ছে কন্টেইনিং হবে। ইট ইজ অ্যারেঞ্জড বিটুইন টু টিমস কন্টেইনিং 11 প্লেয়ার ইচ। কন্টেইন 11 প্লেয়ার ইচ, টু টিমস কন্টেইন, কন্টেইন দিলেও, কন্টেইনিং দিলেও অসুবিধা হয় না, কারণ কন্টেইনিং দিয়ে আমরা যখন দিচ্ছি তখন পার্টিসিপল ফর্মে দিচ্ছি, তাই না? ওকে, কন্টেইনিং, তাই না? মেক সেন্স। লেট মি সি দ্য সলিউশন। গুড, তোমার তো হয়ে যাচ্ছে, তাই না? আর তো টেনশন নাই তাহলে। কন্টেইনিং 11 প্লেয়ার্স, এখন তাহলে কন্টেইনিং কেন হয়েছে? ওই যে পার্টিসিপল সেন্সে ইউজ করছে কন্টেন্টটাকে, ঠিক আছে? কারণ একটা ভার্ব অলরেডি এদিকে দিছে, আর এখানে বিটুইন, মানে একটা ভার্ব অলরেডি এদিকে দিছে, এই জন্য এই পাশেটাকে আইএনজি সেন্সে দিছে। ওকে, কন্টেইনিং। আসলে কি জানো, এই প্রবলেমটা ধরার জন্য হাইয়ার মানে বেশি বেশি ইংলিশ পড়া লাগবে। এমনিতেই তুমি যদি চাও যারা কম ইংলিশ পড়ে তাদেরকে দাও, হয় কিন্তু এটা বুঝতে পারবে না, হয় বুঝতে পারবে না যে ইট সাউন্ডস অড, ঠিক আছে? এই জন্য বেশি বেশি পড়া লাগে, সবসময় রুল দিয়েও কাজ হয় না। তুমি এখানে যতগুলো আনসার করতেছো ম্যাক্সিমামের পিছনে তুমি আনসার বলতে পারতেছো, বাট সলিউশন তোমার কিন্তু এক্সপ্লেনেশন জানা নেই। কেন? কারণ তুমি ইংরেজি বেশি বেশি হয়তো পড়ো, বা নাটক, সিনেমা বা মুভিতে হয়তো দেখো, দেখার জন্য তোমার অটোমেটিক ওটা চলে আসে যে এটার পর এটা হবে, এটার পর এটা হবে। বাট যারা এত কিছু এগুলা শুনে না, যদি ইংরেজিতে জাস্ট বইয়ের মধ্যে দুই একবার দেখে, তাদের কিন্তু এটা আনসার করা একটু কঠিন হয়ে যাবে। দ্য ক্যাপ্টেন্স অফ বোথ টিম লিড দেয়ার গ্রুপস, এখানে কি হবে? লিডটা লিডেই থাকবে,
কারণ এখানে ক্যাপ্টেন্স বলছে। তাহলে ক্যাপ্টেন্স যেহেতু প্লুরাল ফর্ম, তাহলে এটা প্রেজেন্ট ফর্মে লিখতে হবে, তাহলে লিডের প্রেজেন্ট ফর্ম লিড নিজেই। আর এস বাই এস তো যুক্ত হবে না, কারণ সেটা হচ্ছে প্লুরাল। দিস ইজ দ্য মোস্ট এক্সাইটিং অ্যান্ড এনজয়েবল গেম এভার প্লে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এবার কি হবে বলো? এবার প্লেড কেন হবে? একটু আগেই তো বললাম, নেভার এর এভারের পর কি হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে প্লে ইট অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। ইট ড্যাশ রান ফর অ্যান আওয়ার অ্যান্ড, তাহলে এখানে কি হবে? ইট রানস ফর অ্যান আওয়ার মানে 1 ঘন্টা ধরে খেলাটা চলে। খেলাটা রানস মানে 1 ঘন্টা ধরে চলে, অ্যান আওয়ার অ্যান্ড আ হাফ উইথ অ্যান ইন্টারভেল আফটার হাফ অফ দ্য টাইম, মানে যখন আধা ঘন্টা হয়, কি ফর অ্যান আওয়ার 1 ঘন্টা ধরে চলে। আচ্ছা, আধা ঘন্টা পর পর কি হয়? ব্রেক হয়। 1.5 ঘন্টার খেলা হয়, 90 মিনিটের খেলা হয়, তাই না? কিন্তু এখানে 1 ঘন্টার কথা বলছে, ফর অ্যান আওয়ার। এখানে তো বলেনি হাফ অ্যান 1.5 আওয়ার বলছে। ফর অ্যান আওয়ার অ্যান্ড আ হাফ, ও আচ্ছা, অ্যান আওয়ার অ্যান্ড আ হাফ বলছে, তাই না? ঠিক আছে, 1 আওয়ার অ্যান্ড ওয়ান হাফ, এইভাবে এইভাবে বলছে। ফর অ্যান আওয়ার অ্যান্ড আ হাফ মানে 1.5 ঘন্টা ধরে চলে, উইথ অ্যান ইন্টারভেল আফটার হাফ অফ দ্য টাইম, অর্ধেক সময় পর, মানে 60 মিনিট। কয় মিনিট তাহলে? 45 মিনিট পর পর একটু ইন্টারভেল দেয়, বিরতি দেয়। তাহলে টাইম ড্যাশ ওভার, তাহলে কি হবে এখানে বলো? আমি যদি পুরোটাই পড়ি, যে কি, ইট রানস ফর অ্যান আওয়ার অ্যান্ড হাফ উইথ অ্যান ইন্টারভেল আফটার হাফ অফ দ্য টাইম ড্যাশ ওভার, এখানে কি হবে? ইস, কারণ টাইম নিয়ে কথা হয়েছে এখানে কিন্তু। টাইম যখন, তাহলে ওভার মানে শেষ বলছে না এখানে? শেষ হওয়ার আগে কে? টাইম তো অলওয়েজ সিঙ্গুলার, তাহলে এখানে ইজ হবে। এনি ফুটবল টুর্নামেন্ট ড্যাশ অ্যারেঞ্জ, তাহলে কি হবে? is arranged. Any football tournament is arranged between two strong teams can be exciting. তার মানে যে কোনো ফুটবল টুর্নামেন্ট যদি দুইটা স্ট্রং টিমের মধ্যে অনুষ্ঠিত হয়, তাহলে সেটা কি হয়? এক্সাইটিং, অনেক মজাদার হয়। তাহলে এখানে ইজ অ্যারেঞ্জড, কারণ ফুটবল টুর্নামেন্ট নিজে অ্যারেঞ্জ হতে পারে না, কেউ করে দেয়, প্যাসিভ মোড। দ্য রেজাল্ট রিমেইনস, এখানে কি হবে? রিমেইনস কেন? কারণ দ্য রেজাল্ট থার্ড পারসন সিঙ্গুলার। দ্য রেজাল্ট রিমেইনস অলমোস্ট আনপ্রেডিক্টেবল, অপ্রত্যাশিত থাকে, টিল দ্য এন্ড, শেষ পর্যন্ত, বিকজ, কারণ এনি টিম মাইট উইন দ্য আদার টিম, যে কোনো একটা টিম অন্য একটা টিমকে হারায় দিয়ে জিততে পারে, স্কোরিং আ গোল উইথিন আ সেকেন্ড, লাস্ট সেকেন্ড পর্যন্ত কিন্তু কি একটা গোল করে দিয়েও জিতে যেতে পারে, তাহলে স্কোরটা হয়ে যাবে স্কোরিং। দ্য রেফারি ইজ টু সি whether রুলস অ্যান্ড অর্ডার ড্যাশ মেনটেইন বাই দ্য প্লেয়ার, এখানে কি হবে বলো? আর মেনটেন, রুলস এন্ড অর্ডার বলছে, তাই না? দুইটা আলাদা আলাদা, রুলস এন্ড অর্ডার। আচ্ছা, রুলস যেমনি, যেহেতু এখানে কি ফর্মে দিছে, ওটাকে প্লুরালসে দিছে। রেফারি ইজ টু রেফারি ইজ টু সি, রেফারিকে দেখতে হয়, রেফারি ইজ টু সি, রেফারিকে দেখতে হয় whether রুলস এন্ড অর্ডার, আদেশ এবং নিয়মগুলা ঠিকঠাক মানা হচ্ছে কিনা, তাহলে আর মেনটেইনড বাই দা প্লেয়ার্স, প্লেয়াররা ঠিকঠাক মানতেছে কিনা। এটা লাস্ট আরেকটা দেখাবো। এবার দেখো, এত এক্সপ্লেনেশন বলবো না, টানা পড়ে যাই। দেখো, প্যারেন্টস আর ব্লিসিং অফ গড, প্যারেন্টস যেহেতু অলওয়েজ প্লুরাল, এই জন্য হবে আর ব্লিসিংস অফ গড। অনেক জনে বলে প্যারেন্টস প্লুরাল, সিঙ্গুলার না, প্যারেন্টস প্লুরাল, ঠিক আছে? এই জন্য এখানে হবে আর, প্যারেন্টস আর ব্লেসিং অফ গড টু আস। হোয়েন আ চাইল্ড বার্ন, বর্ন হয় না অ্যাকচুয়ালি, হোয়েন আ চাইল্ড বোর্ন, ইজ বোর্ন হবে, কি হবে? হোয়েন আ চাইল্ড ইজ বোর্ন, সে যদি নিজে জন্ম নেয় না, কাউ দেয়, তাহলে ইজ বোর্ন হবে, ঠিক আছে? কারণ এখানে চাইল্ড বলছে, চাইল্ড কিন্তু সিঙ্গুলার, চিলড্রেন হচ্ছে প্লুরাল, তাহলে ইজ বোর্ন। দেয়ার জয়েস নো নোস নো বাউন্ড, তাহলে দেয়ার জয়েস, এখানে জয়েস কি প্লুরাল না? এখানে দেয়ার জয়েস বলতে কাদের আনন্দের কথা বলছে? প্যারেন্টসদের আনন্দে, পিতামাতার আনন্দের সীমা থাকে না। এখন এখানে তাহলে কি হবে? নো। এমনিতে দেখো, যদি বলতো হার নো, হার বলতে একজন, ধরো হচ্ছে কেউ একজন খেলার মধ্যে জিতছে একটা মেয়ে, সে তখন, আমরা যদি বলি যে তার আনন্দের কোনো সীমা নেই, তাহলে তখন আমরা ইংরেজিতে বলি কি, হার জয় জয় নোস নো বাউন্ড, হার জয় নোস নো বাউন্ড, তখন কিন্তু নোস হবে, কারণ সিঙ্গুলার এন্টিটি। বাট এখানে কিন্তু বলছে দেয়ার জয়েস, জয়েস, তাহলে এটা প্লুরাল হবে, নো নো বাউন্ড, ওই নোস হবে না, এবার নো নো বাউন্ড। দে স্টার্ট থিঙ্কিং, দে স্টার্ট, স্টার্টই হবে, তারা শুরু করে, থিঙ্কিং, এটা স্টার্টের পর আমরা একটা ভার্বের পর আরেকটা ভার্ব থাকলে আইএনজি করে দিতে হয়। দে স্টার্ট থিঙ্কিং, তারা চিন্তা ভাবনা শুরু করে, অফ নার্সিং এন্ড ব্রিঙ্গিং আপ দেয়ার চিলড্রেন। এই যে অফ আছে, অফের পর ভার্ব থাকলে প্রিপোজিশনের টু ছাড়া সকল প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে নার্সিং। আর এইদিকে যদি নার্সিং দিই, প্যারালিজমের রুল কি বলে, এইদিকে তাহলে ব্রিঙ্গিং করতে হবে, নার্সিং এন্ড ব্রিঙ্গিং আপ। ব্রিং আপ মানে হচ্ছে, মনে রাখবা, লালন পালন করা,
কি করা? লালন পালন করা দেয়ার চিলড্রেন, তাদের সন্তানদেরকে। দে রিমেইন আনসেফ আন্ডার দ্য কাস্টডি অফ দেয়ার, সরি, সেফ সেফ, দে রিমেইন সেফ, তাহলে রিমেইন এটা কি হবে? রিমেইনই থাকবে, কারণ প্রেজেন্ট ফর্মে লিখতেছে না। তাহলে যেহেতু দে হচ্ছে প্লুরাল, তাহলে রিমেইনটা রিমেইনই থাকবে। সেফ আন্ডার দ্য কাস্টডি, কাস্টডি মানে কি? জেলখানা? তাহলে কি কি বুঝাইছে? হ্যাঁ, বেরা বলছে, মানে কি বলছে? কি বলবো, সান্নিধ্য বলে বাংলায়, যে পিতামাতার সান্নিধ্যে তারা কি থাকে? নিরাপদ থাকে। প্যারেন্টস নেভার মাইন্ড ড্যাশ, নেভার মাইন্ডস, প্যারেন্টসরা কখনো মাইন্ড করে না, নেভার মাইন্ড টেক পেইনস ফর আপব্রিঙ্গিং দেয়ার অফস্প্রিং। তাহলে এখানে দেখো মাইন্ড আছে না, ওইখানে আমরা দেখছিলাম না, ডু ইউ, কি উড ইউ মাইন্ড এর পর আইএনজি হয় না? তাহলে মাইন্ড শব্দটার পর আইএনজি হয়। প্যারেন্টস নেভার মাইন্ড টেকিং পেইনস ফর দ্য আপব্রিঙ্গিং অফ দেয়ার অফস্প্রিং, মনে রাখবা অফস্প্রিংস মানে হচ্ছে চিলড্রেন, চিলড্রেনের সিনোনিম হচ্ছে অফস্প্রিং। উই ড্যাশ নেভার আওয়ার প্যারেন্টস, অফেন্ড আছে না, এখানে এছাড়া এটা আসলে এই জায়গায় হবে। উই শুড নেভার, উই শুড নেভার, ওইটা ওইদিকে না, অ্যাকচুয়ালি এইদিকে হবে। উই শুড নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস, আমাদের কখনো তাদের কি হওয়া উচিত নয়? অবাধ্য হওয়া উচিত নয়। ওয়ান্স দে আর লিভড, ওয়ান্স থাকলে এরপরে পাস্ট ফর্ম হয়। ওয়ান্স দে আর লিভড অ্যান আইডল কিং, হি নট আন্ডারগো ফিজিক্যাল লেবার, হি ডিড নট আন্ডারগো ফিজিক্যাল লেবার, ডিড নট কি হবে? ডিড নট, সে কখনো, ডিড নট আন্ডারগো মানে হচ্ছে কোন একটা কাজ করা, আন্ডারগো মানে কোন একটা কাজ করা, তাহলে সে করতে চাইতো না ফিজিক্যাল লেবার, শারীরিক পরিশ্রম। অ্যাজ আ রেজাল্ট, ফলে, হি গট বাকি, সে মোটা হয়ে গেছিল, অ্যান্ড কুড নট মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় যেতে পারতো না। হি কল্ড আ ডক্টর, হি কল্ড ইন আ ডক্টর, মনে রাখবা কল ইন মানে হচ্ছে স্মরণ করা, কল ইন এটা একটা গ্রুপ ভার্ব, ঠিক আছে? কল ইন মানে হচ্ছে স্মরণ করা, রিমেম্বার, সে কি করলো? ডক্টরের শরণাপন্ন হলো। হি কল্ড, যেহেতু পাস্ট সেন্সের কথা বলতেছি, এই যে ওয়ান্স আছে, এই জন্য কল্ড ইন আ ডক্টর। দ্য ডক্টর ওয়াস ক্লেভার অ্যান্ড ওয়াইস, ডাক্তারটা দেখো ক্লেভার অ্যান্ড ওয়াইস দিয়ে কিন্তু একটা ব্যক্তিকেই বোঝাচ্ছে, ডাক্তারের গুণগুলাকে বোঝাচ্ছে, এই জন্য এটা সিঙ্গুলার। আর এই দিক থেকে চিন্তা করবে, দ্য ডক্টর কি সিঙ্গুলার, তাহলে এখানে হবে ওয়াস। হি ডিড নট প্রেসক্রাইবড, প্রেসক্রাইবড সে প্রেসক্রাইবড করে নাই এনি মেডিসিন, কোনো মেডিসিন দেয় নাই ওই রাজাকে। প্রেসক্রাইবড হবে না, এই যে, আচ্ছা সরি, প্রেসক্রাইব হবে, এইদিকে ডিড অলরেডি দেওয়াই আছে, যেহেতু এইদিকে ডিড অলরেডি দেওয়াই আছে, তাহলে এটাকে পাস্ট ফর্ম আর করা যাবে না, কারণ এই যে ডিড ইট সেলফ পাস্ট ফর্ম। তাহলে এটা মনে করি এখন এখানে এটা মডালের মতো কাজ হবে, তাহলে এটা যেহেতু আছে, তাহলে এদিকে এটাকে বেস ফর্মে লিখতে হবে। তাহলে হি ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন ফর দ্য কিং, হি আস্কড দ্য কিং টু বাই আ কাউ অ্যান্ড মুভ ইট, অ্যান্ড মুভ ইট, তাহলে বলো এখানে কি হবে? এবার বলো কি হবে এখানে? মুভ ইট ইন দ্য এয়ার টিল হিজ হ্যান্ডস গেট ময়েস্টেন্ড, তাহলে এখানে কি হবে বলো? এখানে কি হবে? মুভটা কি হবে? মুভটা মুভ যা আছে তাই থাকবে, তাই কি না? হ্যাঁ, কেন? কারণ এইদিকে দেখো, হি আস্কড দা, এইখানে দেখো এইখান থেকে একটা কনটেক্সট চেঞ্জ হয়েছে। হি আস্কড দা কিং টু বাই আ কাপ, এই যে দেখো এন্ড এর এইদিকে যে টেন্স, এইটুকুতে যে টেন্স, এরপর ওইটাও দিতে হবে না? তাহলে এটা কি প্রেজেন্ট ফর্মে আছে না? টু, মেইন কথা হচ্ছে এটা কোথায়, এটাতে টু এর পর বেস ফর্ম আছে, ইনফিনিটিভ আছে, তাহলে এদিকেও ওইটাই করতে হবে। টু বাই আ কাপ অ্যান্ড টু মুভ দেওয়া যাবে না, রিডান্ডেন্ট হয়ে যায়, এই জন্য খালি মুভ। ইট ইন দ্য এয়ার টিল, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ তার হাত, হাতে হাতে না ঘাম চলে না আসে, ফোসকা যখন তখন না পড়ে, ফোসকা পড়া অ্যাকচুয়ালি মোস্টেন্ট, ফোসকা বোঝো? আচ্ছা, কখনো পড়ছিল হাতে? কখন? বন্দুক দিয়ে গুলি করছিল নাকি কখন? কখন পড়ছিল? আচ্ছা, হ্যান্ডস তাহলে গেট ময়েস্টেন্ট হবে, ঠিক আছে? আর টিল হিজ হ্যান্ড গেট হবে, এখানে গেট হবে না গট হবে? গট হবে, গট ময়েস্টেন্ট হবে, ঠিক আছে? গেট কেমন শোনা? গট ময়েস্টেন্ট, কেন গট হবে? এর একটা রুলস আছে স্পেসিফিক, বাট এটা আনসার কিন্তু গটই হবে। গট মোস্টেন্ট, আচ্ছা ধরে নাও এটা হোয়াটএভার, গট মোস্টেন্ট হবে। দ্য কিং স্টার্টেড ফলোইং, স্টার্টেড হবে, এর একটা ভার্ব আছে, তারপরে আইএনজি হবে, তার পরেরটা, দুইটা ভার্ব একসাথে থাকলে পরেরটা আইএনজি। ফলোইং দ্য প্রেসক্রিপশন দাস, এভাবে দ্য কিং রিলিভড, এখানে কি হবে? রিলিভড হবে, ওয়াজ রিলিভড, দ্য কিং ওয়াজ রিলিভড অফ হিজ প্রবলেম, সে নিজেই নিজেই প্রবলেমটা থেকে এমনিতে শান্তি সারা পায়নি, ওষুধ টষুধ মানে এইরকম এই কাজ করার পর তাকে সারাইছে, নিজে নিজে রিলিভ হয় নাই, ডাক্তারের পরামর্শে রিলিভড হয়েছে। থিঙ্ক, তাহলে হবি দাস দ্য কিং ওয়াজ রিলিভড অফ হিজ প্রবলেম। আর না পড়াই, বুঝছো? এগুলা তুমি এখন এই যে নিচের গুলো তো আনসার দেওয়া আছে, ঠিক আছে?
তাহলে এই যে এগুলা দেওয়া আছে এগুলার শিটটা দিয়ে দিব। তোমাদের যদি কারো প্রয়োজন হয় হচ্ছে আমাকে একটু বলবা, আমি তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব।